অনেক সময় সত্যি কথা বলার সাহস দেখানোর দাম জীবন দিয়ে চুকাতে হয়। আজ আমরা তেমনই এক তরুণের কথা বলবো, শরীফ ওসমান হাদি। তার হত্যাকাণ্ডটা যেন পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, আর আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল কিছু খুব কঠিন প্রশ্ন। তারিখটা ছিল 12ই ডিসেম্বর। ঢাকার রাস্তায় তখন বেশ রাজনৈতিক উত্তেজনা বোঝাই যাচ্ছিল, কিন্তু কেউই হয়তো ভাবতে পারেনি যে এই দিনটা একটা তরুণ রাজনৈতিক কর্মীর জীবনের শেষ অধ্যায়ের শুরু হতে চলেছে। ঢাকার রাস্তাতেই শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করা হয়। এটা শুধু একটা হামলা ছিল না, একদম পরিষ্কারভাবে একটা কণ্ঠকে থামিয়ে দেওয়ার চেষ্টা ছিল। এমন একটা ঘটনা যা একটা দেশের রাজনীতির ভবিষ্যৎটাকেই অন্যদিকে ঘুরিয়ে দিতে পারত। তো চলুন প্রথমে একটু দেখে নিই ঠিক কী ঘটেছিল সেদিন, আর কে এই শরীফ ওসমান হাদি, যার উপর এত নির্রংশ একটা হামলা চালানো হলো। যার উপর হামলা হয়েছিল তিনি শরীফ ওসমান হাদি, এমন একজন তরুণ যিনি তার কথার জোরে হাজার হাজার মানুষকে জাগিয়ে তুলতে পারতেন। তিনি একাধারে একজন রাজনৈতিক কর্মী, আবার এমন একজন বক্তা যার প্রত্যেকটা কথা মানুষের মনে গিয়ে লাগত। কিন্তু তার পরিচয়টা এর থেকেও অনেক বড় ছিল। কিন্তু প্রশ্ন হল, কে ছিলেন এই শরীফ ওসমান হাদি? কি এমন ছিল তার কথায়, তার কাজে, যে তার কণ্ঠটা এতটা শক্তিশালী হয়ে উঠল, এতটাই যে তাকে থামিয়ে দেওয়ার দরকার পড়ল? চলুন তার জীবন আর কাজ নিয়ে আরেকটু বিস্তারিত জানা যাক। হাদি ছিলেন ইনকিলাব মঞ্চ নামের একটা রাজনৈতিক সংগঠনের মুখপাত্র। এই সংগঠনটা কিন্তু একদম নতুন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পরই এটা তৈরি হয়েছিল। আর হাদি হয়ে উঠেছিলেন এই নতুন প্রজন্মের পরিবর্তনের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ভাবুন একবার, ১৯৯৩ সালে ঝালকাঠিতে জন্ম, আর এত অল্প সময়ে তিনি একজন দারুণ বক্তা আর কর্মী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। শুধু ইনকিলাব মঞ্চের মুখপত্র হয়ে কথাই বলেননি, কিন্তু তিনি পুরোদমে রাজনীতিতে নামার জন্য তৈরিও হচ্ছিলেন। এমনকি ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য পদে দাঁড়ানোর কথাও ঘোষণা করে দিয়েছিলেন। তার একজন সহকর্মী তাকে নিয়ে একটা দারুণ কথা বলেছিলেন। ওর যে দূরদর্শিতার সাহস ছিল, সেটা ওকে সবার থেকে আলাদা করে দিত। আর হয়তো এই অসাধারণ সাহসটাই তাকে একদিকে যেমন জনপ্রিয় করেছিল, অন্যদিকে হয়তো এই সাহসটাই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াল। হামলার পর গুলিবিদ্ধ শরীর নিয়ে শুরু হলো তার জীবন বাঁচানোর এক অসম লড়াই। সময়টা ছিল মাত্র ৬ দিন। চলুন ফিরে দেখি সেই মর্মান্তিক ৬টা দিনে আসলে কি ঘটেছিল। 12ই ডিসেম্বর তাকে গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা তাদের সবটুকু দিয়ে চেষ্টা করছিলেন, কিন্তু তার অবস্থা ক্রমে খারাপের দিকে যাচ্ছিল। শেষ চেষ্টা হিসেবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরেও নেওয়া হলো, কিন্তু কোনো চেষ্টাই কাজে লাগল না। সব আশা, সব প্রার্থনাকে থামিয়ে দিয়ে 18ই ডিসেম্বর তিনি চলে গেলেন। মাত্র ৬টা দিন। এই ৬টা দিন ধরে কিন্তু পুরো দেশ একটা ভালো খবরের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষে যে খবরটা এলো সেটা ছিল একটা মর্মান্তিক বিদায়ের খবর। শরীফ ওসমান হাদির মৃত্যুটা আসলে শুধু তার পরিবারের ক্ষতি ছিল না, এই হত্যাকাণ্ডটা পুরো দেশের সামনে কিছু খুব কঠিন প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে। চলুন এবার সেই প্রশ্নগুলো আর তিনি কি রেখে গেলেন তা নিয়ে কথা বলা যাক। প্রথম যে প্রশ্নটা সবার মনে আসে, আর যেটা সবচেয়ে কষ্টের, সেটা হলো আর কতগুলো তরতাজা প্রাণ এভাবে রাজনীতির হিংসার শিকার হবে? এই যে একটা চক্র চলছে, এটা কি চলতেই থাকবে? আর ঠিক এর সাথেই চলে আসে বিচারের প্রশ্নটা। যারা এই কাজটা করল, যারা ওসমান হাদিকে হত্যা করল, এই রাষ্ট্র কি আসলেই তাদের প্রাপ্য শাস্তিটা দিতে পারবে, নাকি বিচার পাওয়াটা একটা স্বপ্নই থেকে যাবে? ইতিহাসের দিকে তাকালে একটা খুব বেদনাদায়ক সত্যি চোখে পড়ে। একটা কথা প্রচলিত আছে যে যুগে যুগে যারাই এই জাতিকে একটা সভ্য জাতি বানাতে চেয়েছেন, এই জাতি তাদের বাঁচতে দেয়নি। আচ্ছা, শরীফ ওসমান হাদির এই ঘটনাটা, এটাও কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি না? আর শেষে গিয়ে নামে থাকে শুধু একরাশ অসহায়ত্ব আর কষ্ট। ভাই হাদি, আমাদের মাফ করে দিয়েন, আমরা আপনার জন্য কিছুই করতে পারলাম না। এই কথাটা কিন্তু শুধু একটা বিদায় জানানো না, এটা আসলে আমাদের সবার, পুরো জাতির একটা ব্যর্থতার প্রতিধ্বনি। আর শেষ প্রশ্নটা এখানেই, এই ব্যর্থতা থেকে আমরা কি আদৌ কখনো কিছু শিখতে পারব?